ভয়াবহ বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি এফেক্টেড হবে বাংলাদেশ। তো বাংলাদেশের ইমিডিয়েটলি তারা এই এলএনজি সাপ্লাই প্রবলেমে পড়ে যাবে। ইরানিয়ান যে আপনার যে এই রাষ্ট্র কাঠামো সরকার, এদের পতন ঘটানো সম্ভব হবে না কোনোভাবে। ইরান নিউক্লিয়ার কান্ট্রিতে রূপান্তরিত হয়, তাহলে মিডল ইস্টে যে একটা আমেরিকা এবং ইসরায়েলের যে বিরাট একটা যে আধিপত্য, সে আধিপত্য আর থাকবে না। আমেরিকা বাধ্য হচ্ছে ইসরায়েলের চাপে পড়ে তারা এই আক্রমণটা করতে বাধ্য হয়েছে, ইসরায়েল এবং সৌদি আরবিয়া। ইরান হচ্ছে শিয়া, আর যে রাষ্ট্রগুলির সাথে এরা গন্ডগোল বম মারতেছে সেগুলি কিন্তু সবই সুন্নি। আর কিন্তু ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল লিমিটেড এবং এক্সপেন্সিভ, ওইগুলিকে কম ইউজ করে শর্ট রেঞ্জের মিসাইলগুলি তারা ইউজ করতেছে, ব্যাপকভাবে ইউজ করতেছে সব মিডল ইস্টের কান্ট্রিগুলিতে। আপনার কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরবে এদের তেল তেল গ্যাসের স্থাপনা করতেছে। অর্থাৎ সে একটা চাপ সৃষ্টি করতেছে এদের উপরে। যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে এরা ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হবে। ইরান যে মিডল ইস্টের কান্ট্রিগুলিতে মিসাইল মারতেছে, এটা কিন্তু তারা কন্ডেম করছে বাংলাদেশ। এইখানে বাংলাদেশও একটা সাইড নিয়ে নিছে। ইরানকে একেবারে হটানো মেইন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে ইরান যেন কোনো সময় নিউক্লিয়ার পাওয়ার না হতে পারে। দ্যাটস দ্য মেইন অবজেক্টিভ। তাদের ইরান এখন তাদের ইউরেনিয়ামকে 60% এনরিচ করতে পারে। এটাকে আপনার যদি 90% তারা হয়তো 1 বছরের মধ্যে করে ফেলতে পারে, এবং উইপেন গ্রেডের ইউরেনিয়াম তৈরি করার ক্ষমতা তাদের আছে। ইট ইজ ম্যাটার অফ টাইম। সময় পেলে তারা এটা 1 বছর খানিকের ভেতর করতে পারে। এইটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য আর্জেন্সি। যদি কোনোভাবে ইরান নিউক্লিয়ার কান্ট্রিতে রূপান্তরিত হয়, তাহলে মিডল ইস্টে যে একটা আমেরিকা এবং ইসরায়েলের যে বিরাট একটা যে আধিপত্য, সে আধিপত্য আর থাকবে না। আমরা সবাই জানি যে এটা একটা ওয়েল নোন ফ্যাক্ট যে ইসরায়েলের হাতে কমপক্ষে 80 থেকে 200 নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। এটার মাধ্যমে সে কিন্তু টেরোরাইজ করতে পারে, আলটিমেটলি সে এটাকে ইউজ করতে পারে যদি সেরকম একটা পরিস্থিতি হয়। আমেরিকার এখন মেইন অবজেক্টিভই হচ্ছে যে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেগুলি আছে ইরানের, সেগুলিকে ডিগ্রেড করা, সেগুলিকে ডিস্ট্রয় করা। মিসাইলের যে পাইল আপ আছে, মিসাইলের যে স্টক আছে, সেই মিসাইলগুলি আপনার ধ্বংস করা। আর একটা হচ্ছে ইরানিয়ান নেভিকে ডিস্টেবিলাইজ করা, মানে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া, যাতে ইরানিয়ান নেভি যেন কোনো অবস্থাতে স্টেট অফ হরমুজে ব্লকেট না করতে পারে। কারণ স্টেট অফ হরমুজে যদি ব্লকেট করে, তাহলে আপনার এশিয়ান কান্ট্রিগুলির জন্য খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই স্টেট অফ হরমুজ থেকে গালফ কান্ট্রির অনেক তেল, কিন্তু এখান থেকে তেল এবং গ্যাস, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি এফেক্টেড হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের 80% এলএনজি, যেটা লিকুইড ন্যাচারাল গ্যাস, সেটা আসে কিন্তু কাতার থেকে, আর 20% আসে ওমান থেকে। এখন যে ঘটনাটা ঘটছে, কাতারের কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু শাটডাউন করছে। তো বাংলাদেশের ইমিডিয়েটলি তারা এই এলএনজি সাপ্লাই প্রবলেমে পড়ে যাবে। কারণ বাংলাদেশে প্রায় প্রত্যেক সপ্তাহে 2টা করে এলএনজি ট্যাঙ্কার আসে এইখানে। এখন অল্টারনেটিভ কোনো খুব একটা রুট নাই যে এই আপনার হরমুজ প্রণালীর কে অ্যাভয়েড করে যেতে পারে। যেমন আরামকো তারা তেলের লাইন করছে, ইস্ট ওয়েস্ট একটা তেলের লাইন করছে, যেটা তারা রেড সিতে পোর্ট আছে তাদের। তারপরে আপনার বাবল মানদেই আছে, পোর্ট আছে। এটার মাধ্যমে রেড সির মাধ্যমে তারা করতে পারে। কিন্তু স্টেট অফ হরমুজের খুব যে একটা মানে অল্টারনেটিভ আছে তা কিন্তু না। চায়না এবং রাশিয়া যে এইখানে অনেকটা নীরব ভূমিকা পালন করতেছে, চায়না বিশেষ করে। কারণ চায়নাও জানে যে তেল তাদের তেল যদি এই মিডল ইস্টের তেল বন্ধ হয়ে যায়, যদিও তাদের 6 মাসের স্ট্র্যাটেজিক আছে, মানে স্টক পাইল আছে, তারপরেও তারা তো কেউই চাবে না যে এই তেলের রুটটা ব্লকেড হোক। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইরান যেভাবে চলে গেছে, যেদিকে গেছে, ইরানের
ইরানের যারা অ্যাডমিনিস্ট্রেশনের আছে যারা, তারা কিন্তু খুবই সিস্টেমেটিক। এই আপনি দেখেন যে এই আয়াতুল্লাহ খামেনি খামেনির মৃত্যুর সাথে সাথে কিন্তু তারা ৩ জনের একটা কমিটি করে দিতে পারছে। অর্থাৎ এই প্লেস করা ছিল, এগুলো রেডি করা ছিল যে কারা কারা আহ, এই মানে একটা নতুন একটা রিপ্লেসমেন্ট করার আগে কিভাবে চলবে, এটা কিন্তু ছিল। সুতরাং এইখানে যে ডিক্যাপিটেট করে ফেলছে এই ইরানিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে, সেটা কিন্তু বলা যাবে না। যদিও খোমেনি আয়াতুল্লাহ খোমেনি এমন একটা পোস্ট হোল্ড করতো যেটাকে বলা হয় রাহাবার। রাহাবার আপনার প্রেসিডেন্টের উপরের পোস্ট, প্রচন্ড পাওয়ারফুল ছিল খামেনি। এই কারণ থিওক্রেসি, একেবারে সম্পূর্ণভাবে একটা ইসলামিক মৌলবাদী রাষ্ট্র, যার ফলে তাদের পাওয়ারের উপরে তাদের গ্রিপসটা খুব স্ট্রং। এদিকে যারা আপনি ধরুন যে আমেরিকার পক্ষ হয়ে, ইসরায়েলের পক্ষ হয়ে ইরানিয়ানরা অনেকেই নাচানাচি করতেছে, অনেকেই আনন্দ প্রকাশ করতেছে, এমনকি আপনার ইরানের ভিতরেও তারা গান বাজনা বাজাইছে। তাহলে কি হবে? ভাস্ট মেজরিটি অফ দি পিপল তারা এই থিওক্রাসির পক্ষের। এবং আরেকটা বিষয় যে এই ইরান হচ্ছে শিয়া, আর যে রাষ্ট্রগুলির সাথে এরা গন্ডগোল বম মারতেছে সেগুলি কিন্তু সবই সুন্নি, সবই সুন্নি। আর শুধুমাত্র বাহরাইন খুব সম্ভব আপনার সিয়া অধ্যুষিত বাহরাইন। এখন আপনি যদি দেখেন যে ইরান যে পদ্ধতিটা নিচ্ছে, তার কিন্তু ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল লিমিটেড এবং এক্সপেন্সিভ, ওইগুলিকে কম ইউজ করা শর্ট রেঞ্জের মিসাইলগুলি তারা ইউজ করতেছে, ব্যাপকভাবে ইউজ করতেছে সব মিডল ইস্টের কান্ট্রিগুলিতে। আপনার কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরবে এদের তেল তেল গ্যাসের স্থাপনা করতেছে। অর্থাৎ সে একটা চাপ সৃষ্টি করতেছে এদের উপরে, যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে এরা ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে তারা কিন্তু আগায় যাচ্ছে। আমার ধারণা যে ইরান শেষ পর্যন্ত সার্ভাইভ করে যাবে। তার নিউক্লিয়ার যে আর্সেনাল যে তৈরি করতে চাচ্ছে, ইউরেনিয়াম, গতবার জুন মাসে যখন অ্যাটাক করছে ইসরায়েল এবং আমেরিকা, কিন্তু কিছুই করতে পারে নাই। তারা ডিপ ইনসাইড দ্য মাউন্টেন তাদের যে আপনি বলছেন যে এই যে ইউরোপিয়ান শক্তিশালী দেশগুলো যদি যুক্ত হয় তাও কি কিছু করতে পারবে না ইরানের শেষ পর্যন্ত? না, এখানে তো আচ্ছা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে তারা কেউ তো আর যাবে না, আপনার এই ইসের ইনভেশন তো হবে না গ্রাউন্ড লেভেলে, তো আর তারা পদাতিক না, সৈন্য তো আর আজকে তো পাঠাবে না। আজকে তারা একমত হয়েছে। আহ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি তারা বলেছে তারা হয়তো একসাথে। মিসাইল টিসাইল মারবে এবং আহ, উম, তাতে ইরানিয়ান যে আপনার যে এই রাষ্ট্র কাঠামো, সরকার, এদের পতন ঘটানো সম্ভব হবে না। এরা দে আর ভেরি মাচ অর্গানাইজড এবং রেজিলিয়েন্ট একটা জাতি। তাদেরকে এইভাবে পারবে না, তাদের নিউক্লিয়ার যে স্টক পাইল, নিউক্লিয়ার প্রোগ্রাম থেকেও তাদেরকে সরাইতে পারবে না। এটা আমেরিকা বাধ্য হচ্ছে ইসরায়েলের চাপে পড়ে, তারা এই আক্রমণটা করতে বাধ্য হয়েছে, ইসরায়েল এবং সৌদি আরবিয়া। এখন আপনার কারণটা হলো যে এই মিডল ইস্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শিয়া সুন্নি যে ডিভাইড, এই ডিভাইডটা কিন্তু বিশাল একটা ডিভাইড। আপনি দেখেন যে এই ইরানিয়ান যে প্রক্সি স্টেট গুলি, এক্সেপ্ট হামাস, সবাই কিন্তু শিয়া। হুথিজ, আপনার হিজবুল্লাহ, তারপরে সিরিয়ার এরা যারা সবাই কিন্তু শিয়া। সুতরাং এইখানে একটা ফাইট শিয়া সুন্নির মধ্যে হয়ে গেছে। এবং ইরানের বিরুদ্ধে তো মিডল ইস্টের সব কান্ট্রি, এবং বাংলাদেশ কিন্তু এই মিডল ইস্টের সুন্নি কান্ট্রির পক্ষে পক্ষে চলে গেছে। তাদের স্টেটমেন্ট কিন্তু ইরানকে কন্ডেম করা হয়েছে। যে আমেরিকা যে ইসরায়েল যে প্রথমে তাদের প্রিএমটিভ অ্যাটাক করছে, সেটাকে কিন্তু কন্ডেম করে নাই, কন্ডেম করছে ইরান যে মিডল ইস্টের কান্ট্রিগুলিতে মিসাইল মারতেছে, এটা কিন্তু তারা কন্ডেম করছে। বাংলাদেশ এইখানে বাংলাদেশও একটা সাইড নিয়ে নিচ্ছে। তা আমার ধারণা হচ্ছে যে আমরা তো কোনো পক্ষের লোক না। আমরা এখানে আমরা চাবো যে কোনো হুম। যুদ্ধ যেন না হয়, কোনো লোক যেন মারা না, শিয়া হোক সুন্নি হোক, কেউ যেন না হয়। এবং আমরা এটাও চাবো কেউ যেন নিউক্লিয়ার শক্তিশালী না অস্ত্র না তৈরি করে, ইনক্লুডিং ইসরায়েল। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, সেটা আমরা ঠেকাইতে পারতেছি না। এটাই হতেছে গ্রাউন্ড রিয়ালিটি।